আচ্ছা বলুন তো, গরিব কেন সারা জীবন গরিব থেকে যায় আর ধনী কেন আরো ধনী হতে থাকে? এই প্রশ্নের উত্তর অনুসন্ধানে সবার প্রথমে আমার মাথায় এসেছে ওয়ারেন বাফেটের বলা সেই শক্তিশালী উক্তিটি, যদি আপনি রাতে ঘুমের মাঝেও টাকা ইনকাম করতে না পারেন তবে আপনাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে হবে। নিশ্চয়ই তিনি এটা বলেছেন এমনটা করে দেখিয়েছিলেন বলেই। কিন্তু প্রশ্ন হলো, আমরা সাধারণ মানুষও কি তাদের মতো ঘুমিয়ে ঘুমিয়েই টাকা ইনকাম করতে পারবো? উত্তরে যাবার আগে আমি আপনাদের একটি ছোট্ট ঘটনা সম্পর্কে জানাতে চাই। এই আর্টিকেলটি দেখুন। 24 বছরের রনক 2019 সালে তার সমস্ত সম্পত্তি, সমস্ত টাকা পিএমসি ব্যাংকে ডিপোজিট করেন, কারণ ওই ব্যাংক অনেক হাই ইন্টারেস্ট রেট পে করছিল। কিন্তু মাত্র 3 দিন পর খবর আসে পিএমসি ব্যাংক 56 বিলিয়নের ফ্রড কমেন্ট করেছে। ফলে আরবিআই পিএমসি ব্যাংকের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। রনক প্রচণ্ড উদ্বিগ্নতা নিয়ে পরের দিন ব্যাংকে যায় আর দেখে সেখানে অলরেডি 500 থেকে 600 মানুষের ভিড় লেগে রয়েছে, যারা হতাশা নিয়ে আহাজারি করছে, নিজের ভাগ্যকে দোষ দিচ্ছে। এই ঘটনা শুধু রনকের সাথেই নয়, তার মতো আরো 9 লাখ মানুষের সাথে ঘটেছিল, যারা তাদের সমস্ত সম্পত্তি হারিয়ে সর্বশান্ত হয়ে মেন্টালি ব্রেকডাউন হয়ে গিয়েছিল। এমনকি অনেকে তো রনকের মতো সুইসাইড করার চিন্তা পর্যন্ত করে ফেলেছিল। আসলে আমাদের ব্যাংকিং সিস্টেমের এটাই কালো সত্য, যা সম্পর্কে আপনাদের কখনোই বলা হয় না। এই আর্টিকেলটি দেখুন। ডিআইসিজিসি এর অ্যাকর্ডিং আপনি ইন্ডিয়ার একটি ব্যাংকে যত খুশি টাকা রাখুন না কেন, যদি কোনো কারণে সেই ব্যাংক বন্ধ হয় বা ফেল করে, তবে সেখান থেকে আপনি কেবল 5 লাখ টাকাই ফেরত পাবেন। অন্যদিকে এফডিআইসি অনুসারে বাংলাদেশে এই টাকার পরিমাণ 2.5 লাখ। এছাড়াও এক এক দেশে এই টাকার পরিমাণ এক এক রকম হয়ে থাকে। আপনি ব্যাস গুগলে সার্চ করলেই এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। কিন্তু প্রশ্ন হলো, পৃথিবীর সব দেশের ব্যাংকিং সিস্টেমই কি এক? না, পৃথিবীর কিছু দেশে নেগেটিভ ইন্টারেস্ট রেটও চালু করা হয়েছে। মানে যদি আপনি ওই দেশের কোনো ব্যাংকে টাকা জমা রাখেন, তবে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেবার পরিবর্তে নির্দিষ্ট রেট অনুযায়ী টাকা কেটে নেবে। যেমন সুইজারল্যান্ডে -0.75%, ডেনমার্কে -0.60%, জাপানে -0.1% অ্যান্ড সো অন। এই কান্ট্রিগুলো এমনটা এই জন্যই করেছে যেন সাধারণ মানুষ সেলফ ডিপেন্ডেন্ট হয় আর সেভিং করার পরিবর্তে এমন সব আইডিয়া খুঁজে বের করে যাতে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হয়। বিষয়টি আরেকটু নিশ্চিতভাবে বললে আপনি দেখবেন পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তি তাদের টাকার খুবই কম পরিমাণ একটা অংশ ব্যাংকে রাখেন এবং হিউজ পরিমাণ একটি অংশ অ্যাসেট বিল্ডিং এর পেছনে লাগান, যেখানে তারা খুবই অল্প পরিশ্রম করে বা জীবনে একবার পরিশ্রম করে বাকি জীবন পায়ের উপর পা তুলে শুয়ে ঘুমিয়েই বিপুল পরিমাণ টাকা ইনকাম করেন। এছাড়াও একটি চরম অপ্রিয় সত্য হলো, আজ আপনি ব্যাংকে যে 1 লাখ টাকা রাখছেন সেটা কিন্তু কিছু বছর পর আর 1 লাখ থাকবে না। কেন থাকবে না? কারণ টাকার মান সর্বদা কমে যাচ্ছে। আশ্চর্যজনক হলেও সত্যি, 2 বছর আগে ব্যাংকে রাখা আপনার 10 লাখ টাকা আজকে 6,60,000 টাকা হয়ে গেছে, কারণ ডলারের বিপরীতে টাকা প্রায় 34% মূল্য হারিয়েছে বিগত 2 বছরে। 17 মে 2022-এ $1 মূল্য ছিল 87 টাকা। 17 মে 2024-এ $1 মূল্য বেড়ে হয়েছে 117 টাকা। আমি কথাটি আপনাদের আগেও বলেছিলাম, 2000 সালের আগে 1000 টাকা নিয়ে যদি বাজারে যেতেন তবে পুরো বাজারটাই আপনি তুলে নিয়ে আসতে পারতেন। কিন্তু এখন যদি 1000 টাকা নিয়ে বাজারে যান তবে পরিবারের জন্য 2 কেজি গরু কিংবা খাসির মাংসও আনতে পারবেন না। নিজেকে একবার প্রশ্ন করুন, ব্যাংকে টাকা রেখে আজ হয়তো আপনি ধনী, কিন্তু ভবিষ্যতে আজ থেকে 20-30 বছর পর আপনার পরিণতি কি হবে? তো এখন মূল প্রশ্নে আসা যাক। ব্যাংকের থেকেও নিরাপদ এমন কোন কোন ওয়ে রয়েছে যেখানে আপনি টাকা ইনভেস্ট করলে আপনার টাকা নিরাপদও থাকবে, আবার ব্যাংকের থেকেও অনেক বেশি রিটার্নও পাবেন? তো এর উত্তরে আজ এই ভিডিওতে আপনি টাকা দিয়ে টাকা বানানোর এমন 4টি অভিনব উপায় সম্পর্কে জানবেন, যা জানার পর আপনার রিয়াকশন কিছুটা এমন হবে। হ্যাঁ, একদম। ভিডিওটি পুরো দেখার পর আপনিও এভাবেই আপনার গাড়ি স্টার্ট করে এসবের একটি অ্যাসেট থেকে হলেও টাকা ইনকাম করতে বেরিয়ে পড়বেন। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। নাম্বার 4, রেন্টাল বিজনেস। অর্থনীতির ভাষায় এই পৃথিবীতে টাকা ইনকামের প্রসেস হচ্ছে 2টা। একটা হলো অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের মানে হচ্ছে যতক্ষণ আপনি কাজ করবেন ততক্ষণ আপনি টাকা পাবেন, কাজ করবেন না কোনো টাকা আসবে না। যেমন একজন চাকরিজীবী দিনের যে কোনো একটি সময়ে সারা মাস কাজ করার পর সে একটা নির্ধারিত বেতন পায়, আর সে যদি চাকরি না করে তাহলে সে টাকা পাবে না। এমনইভাবে রিক্সা চালক, রাজমিস্ত্রি, দোকানদার যদি দোকান না খোলে, রাজমিস্ত্রি যদি কাজে না যায়, তাহলে তারাও টাকা পাবে না। তো একেই বলা হয় অ্যাক্টিভ ইনকাম।
যা সব গরিবেরাই করে থাকে। অন্যদিকে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে আপনি কাজ না করলেও টাকা আসবে। এই ইনকামের প্রসেসটা হলো এমনই যে আপনি ঘুমিয়ে আছেন তবুও আপনার টাকা ইনকাম হতেই থাকবে। পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক বলেন, আমার পকেট থেকে যদি $100 কোনো নোট মাটিতে পড়ে যায় তাহলে আমি সেটা ওঠাই না, কারণ এটা ওঠাতে আমার যতটুকু সময় লাগবে ততটুকু সময়ের মধ্যে আমার আরো $500 ইনকাম হয়ে যাবে। এটাই হলো প্যাসিভ ইনকামের প্রসেস। বিষয়টা একটি উদাহরণের মাধ্যমে বোঝাই। রহিম আর করিম দুই বন্ধু, তারা দুজনেই একই কোম্পানিতে 30,000 টাকা বেতনের চাকরি করে। রহিম প্রতি মাসে বেতন পাওয়ার পর তার সমস্ত প্রয়োজনীয় খরচ মিটিয়ে যে টাকা বাঁচে তা দিয়ে সে শপিং করে ফেলে আর বন্ধুদের নিয়ে সারা মাস হুল্লোড় করে বেড়ায়, কারণ সে জেনে হোক বা না জেনে নিজের অজান্তেই মেনে চলে খ্রিস্টপূর্ব 600 বছরের আগের চারবাক দর্শনের সেই নীতিটি, ঋণং কৃতা ঘৃতং পিবেত যাবজ্জীবেত সুখং জীবেত, অর্থাৎ যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করে হলেও ঘি খাও। তাই রহিম হাতে কিছু টাকা পেলেই সঙ্গে সঙ্গে মজমাস্তি করে তা উড়িয়ে দেয়। এছাড়াও রহিম চিন্তা করেছে সে একটা আইফোন, মোটরসাইকেল আর একটা ডিএসএলআর কিনবে, যার জন্য সে টাকা জমাচ্ছে। প্রতি মাসে বেতন থেকে 6,000 টাকা সে জমাচ্ছে আইফোন, মোটরসাইকেল আর ডিএসএলআর এর জন্য। এছাড়াও সে দামি ঘড়ি, দামি জুতো, দামি ব্র্যান্ডের পোশাক ব্যবহার করে। 3 বছর পর রহিমের কাছে 2টা দামি ফোন, একটা দামি বাইক, ডিএসএলআর সহ অনেক দামি ঘড়ি, সানগ্লাস, ব্র্যান্ডের জুতো ও দামি দামি শার্ট প্যান্ট রয়েছে। অন্যদিকে করিম সাধারণভাবে জীবনযাপন করে, সে চায় ভবিষ্যতে ধনী হতে। করিম রহিমের মতো তার স্যালারির 20% টাকা মানে 6,000 টাকা প্রতি মাসে জমিয়ে রাখে, তবে সে এই টাকা আজেবাজে কাজে খরচ করার জন্য জমাচ্ছে না। তার কাছে একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। তো 6,000 টাকা করে 5 মাস জমানোর পর সে 30,000 টাকা দিয়ে একটি অটোরিকশা কিনে। অটোরিকশা কিনে তার পাশের বাড়ির এক বেকার চাচাকে দিল আর বলল প্রতিদিন 150 টাকা করে প্রতি মাসে 4,500 টাকা তাকে দিতে হবে রিক্সা ভাড়া বাবদ। আর চাচাও এই শর্তে রাজি হয়। আরো 9 মাস পর করিম প্রতি মাসে 6,000 টাকা জমিয়ে মোট 54,000 টাকা আর 9 মাসের রিক্সা ভাড়া বাবদ 40,500 টাকা মিলিয়ে মোট 94,500 টাকা দিয়ে একটি ছোট ইজি বাইক কিনল, যা আরেক প্রতিবেশী চাচাকে দিল প্রতি মাসে ভাড়া বাবদ 10,000 টাকা দেবার বিনিময়ে। আরো 9 মাস পর মোট 1,84,500 টাকা দিয়ে একটি বড় ইজি বাইক কিনে আরেক বড় ভাইকে দেয় মাসে 15,000 টাকা দেবার বিনিময়ে। সর্বশেষ 13 মাস পর করিম অটোরিকশা থেকে পায় 58,500 টাকা, ছোট ইজি বাইক থেকে পায় 1,30,000 টাকা, বড় ইজি বাইক থেকে পায় 1,95,000 টাকা আর তার 13 মাসের জমানো 78,000 টাকা। মোট 4,61,500 টাকা দিয়ে সে একটি সিএনজি কিনে পরিচিত লোকের কাছে দেয়। সেই লোক সিএনজি ভাড়া বাবদ করিমকে 800 টাকার রোজ মাসে 24,000 টাকা দিতে রাজি হয়। তো 3 বছর পর করিমের কাছে একটা অটোরিকশা, 2টা ইজি বাইক, একটা সিএনজি, মানে প্রায় 8 লাখ টাকার মালামাল রয়েছে, যা থেকে সে প্রতি মাসে প্রায় 55,000 টাকার মতো ভাড়া পায়। তো সে এখন এই সমস্ত কিছু থেকে পাওয়ার টাকা জমিয়ে আরো বড় কিছু করার প্ল্যান করছে, যেমন কার, বাস বা ট্রাক কিনে তা ভাড়ায় রোডে নামিয়ে দেওয়া, এবং কিছুদিন পর যখন ইনকাম আরো অনেকটা বেড়ে যাবে তখন চাকরিটা ছেড়ে দিয়ে নিজের ব্যবসা দেখাশোনার পাশাপাশি জীবনটা উপভোগ করার। অন্যদিকে রহিম এখনও তার চাকরির পেছনে দিনে 10 থেকে 12 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও ডিএসএলআর, বাইক, আইফোন কেনার স্বপ্ন পূরণ হয়ে যাওয়ায় এখন সে আরো বড় স্বপ্ন দেখছে। সে ভাবছে লোনে টাকা নিয়ে একটি বড় বাড়ি আর একটি প্রাইভেট কার কিনবে, যার জন্য তাকে প্রতি মাসে প্রায় 15 থেকে 20,000 টাকার ইএমআই দিতে হতে পারে, সেটাও 20 বছর যাবত। আর ওইদিকে করিম যদি এভাবে আরো 5 বছর চালিয়ে যেতে পারে তবে সে প্রায় 1 কোটি টাকার মালিক হয়ে উঠবে। তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ধনীরা আরো ধনী হয়ে ওঠে আর গরিবেরা কেন আরো গরিব হতে থাকে। আর এর জন্যই বলা হয় পৃথিবীর প্রতিটি মানুষকে যদি আপনি সমানভাবে টাকা ভাগও করে দেন তবে কিছু বছরের মাঝেই সব টাকা আবার ওই রিচ মাইন্ডসেট ধনী লোকেদের কাছেই চলে যাবে। কেন? কারণ রিচ মাইন্ডসেটের মানুষ প্রথমে অনেক পরিশ্রম করে একটি অ্যাসেট তৈরি করবে এবং তা থেকে পাওয়া টাকা দিয়ে আরেকটি অ্যাসেট তৈরি করবে, এরপর ওই দুটি অ্যাসেটস দিয়ে নতুন আরেকটি অ্যাসেট তৈরি করবে। এভাবে কম্পাউন্ডিং এর ম্যাজিক চলতে থাকবে, যেমনটা
আমাদের গল্পের করিম ও বাস্তব জীবনে ধীরুভাই আম্বানি করেছিলেন। ধীরুভাই আম্বানি প্রথমে রিলায়েন্স কমার্শিয়াল কর্পোরেশন নামে একটি কোম্পানি ওপেন করেন। এরপর তা থেকে পাওয়ার টাকা দিয়ে রিলায়েন্স পাওয়ার নামের আরেকটি কোম্পানি খোলেন। এরপর এই দুটির টাকা দিয়ে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার নামের নতুন আরেকটি বিজনেস সাইড ওপেন করেন। এরপর এদের সবগুলোর টাকা দিয়ে ধাপে ধাপে রিলায়েন্স ক্যাপিটাল, রিলায়েন্স এন্টারটেনমেন্ট, রিলায়েন্স হোম ফাইন্যান্স, রিলায়েন্স হেলথ ইন্স্যুরেন্স সহ আরও নতুন নতুন বিজনেস শুরু করেন। নাম্বার 3, রিয়েল এস্টেট। অ্যাসেটস নিয়ে কথা হবে আর সেখানে রিয়েল এস্টেট থাকবে না এমনটা হতেই পারে না। পৃথিবীতে যতজন মিলিয়নার রয়েছেন তাদের প্রায় সিংহভাগই এই রিয়েল এস্টেটকে কেন্দ্র করেই হয়েছেন। কখনো না কখনো ডিনারের সময় খাবার টেবিলে এমন কথা নিশ্চয়ই শুনেছেন, দাদু যদি 3 কেজি মিষ্টির লোভে ওই 3 বিঘা জমি চৌধুরীদের লিখে না দিত তবে আজ আমরা 3 কোটি টাকার মালিক থাকতাম। নিশ্চয়ই আপনি জানেন পৃথিবীতে সব থেকে সেফ ইনভেস্টমেন্ট বলা হয় এই ল্যান্ডকে, কারণ যদি আপনি স্টক বন্ড বা শেয়ারে ইনভেস্ট করেন তবে তাতে লাভের পাশাপাশি লসের সম্ভাবনাটাও প্রবল থাকে। কিন্তু ল্যান্ড এমন এক জিনিস যাতে বিন্দুমাত্র লস হবার সম্ভাবনা নেই। এমনকি ভালো জায়গা বা ভালো লোকেশনের জমি প্রতি 6 বছরে প্রায় দ্বিগুণ মূল্যের হয়। এখানে অনেকেই বলবেন, আরে কি বলছেন ভাই, আমি তো 2 বছরেও জমির মূল্য দ্বিগুণ হতে দেখেছি। ইউ আর রাইট। তবে কিছু কিছু সময় কোনো ল্যান্ডের ক্ষেত্রে দাম খুব স্লোলি বাড়তে পারে, কিন্তু দেখবেন 6-7 বছর পর হঠাৎ করেই তার মূল্য প্রচুর ইনক্রিজ হয়ে গেছে। ইন শর্ট, ল্যান্ডে লস নেই। তবে রিয়েল এস্টেটের ক্ষেত্রে একটি সমস্যা হলো আপনি এখানে সামান্য টাকা নিয়ে কিছুই করতে পারবেন না। তাই এই ক্ষেত্রে আপনি চাইলে আপনার বিশ্বস্ত কোনো বন্ধু বা ভাইকে পার্টনার বানিয়ে নিতে পারেন। এতে অর্থের সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন সে যেন আপনার আস্থাভাজন বা বিশ্বস্ত হয়। নাম্বার 2, গোল্ড। আপনি নিশ্চয়ই জানেন পৃথিবীতে গোল্ড লিমিটেড, মানে টাকাকে যেমন যত খুশি তত ছাপানো যায়, গোল্ডের ক্ষেত্রে কিন্তু তেমনটা করা যায় না। ভবিষ্যতের কোনো এক সময় গোল্ড এই পৃথিবী থেকে নিশ্চিহ্নও হয়ে যেতে পারে যদি আমরা আর কোনো গোল্ড মাইন বা সোনার খনি খুঁজে বের করতে না পারি। তাই গোল্ডে ইনভেস্ট করাও ল্যান্ডে ইনভেস্ট করার মতোই লাভজনক, কারণ দুটোই লিমিটেড এডিশন। বাংলাদেশে 2000 সালে 1 ভরি স্বর্ণের দাম ছিল 6800 টাকা। এখানে জেনে রাখা ভালো 1 ভরি স্বর্ণের ওজন 11 গ্রাম। যাই হোক, আজ 2024-এ 1 ভরি স্বর্ণের মূল্য 1,12,000 টাকা। গত 24 বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 16 গুণ। অর্থাৎ 2000 সালে যদি আপনি 1 কোটি টাকার স্বর্ণ কিনে রাখতেন তবে তার মূল্য আজ 16,50,00,000 টাকা হতো। আপনি জানলে আরও অবাক হবেন, বাংলা নিউজ 24 অনুসারে স্বর্ণের দাম গত 4 দশকে বেড়েছে প্রায় 332 গুণ। তো এটি কতটা লাভজনক একটি অ্যাসেট সে সম্পর্কে নিশ্চয়ই আর বলার কোনো প্রয়োজন নেই। তো এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে স্বর্ণে ইনভেস্ট করতে পারেন? স্বর্ণে ইনভেস্ট করার 3টি ওয়ে রয়েছে। ফার্স্ট, জুয়েলারি। সাধারণ মানুষ স্বর্ণে ইনভেস্ট মানেই জুয়েলারিকেই বুঝে থাকে, কারণ এটা আমাদের ট্রেডিশন। মেয়ের বিয়ের জন্য হোক বা শখের জন্য, আপনি প্রতিটি ফ্যামিলিতেই কম বেশি জুয়েলারিস দেখতে পাবেন। দেখুন, জুয়েলারিতে ইনভেস্ট করার অনেকগুলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজ হলো জুয়েলারিকে আপনি ইউজ করতে পারেন এবং সেটা দেখে মানসিক তৃপ্তিও পেতে পারেন। আর ডিসঅ্যাডভান্টেজ হলো যখন আপনি স্বর্ণকে জুয়েলারি ফর্মে কেনেন তখন সেখানে প্রায় 10%-এর মেকিং চার্জ দিতে হয়। মানে ওই জুয়েলারিটি তৈরির জন্য জুয়েলারকে মজুরি দিতে হয়, যেটা কোনোভাবেই ইনভেস্টের লক্ষণ নয়। এছাড়াও জুয়েলারিতে আপনাকে প্রায় 3%-এর মতো জিএসটি বা ভ্যাট দিতে হয়। আর এক্ষেত্রে সবথেকে বড় সমস্যাটি হলো পিওরিটির সমস্যা, কারণ জুয়েলারি শতভাগ পিওর হয় না। তাই এক্সপার্টরা সব সময় বলে থাকেন, যদি আপনি স্বর্ণে ইনভেস্ট করতে চান তবে কখনোই আপনার ওয়াইফের কথা শুনে জুয়েলারিতে ইনভেস্ট করবেন না। সেকেন্ড, ফিজিক্যাল গোল্ড। ফিজিক্যাল গোল্ড অর্থাৎ সোনার বার। সোনার বার গোল্ডে ইনভেস্ট করার জন্য অনেক উপযোগী, কারণ এখানে মেকিং চার্জ নেই আর এটি 100% বা 99.9% পিওর হয়ে থাকে। আর এটি হলমার্কের সাথেও আসে, তবে এখানেও আপনাকে প্রায় 3%-এর মতো জিএসটি বা ভ্যাট দিতে হয়। থার্ড, ডিজিটাল গোল্ড। এমন অনেক ট্রাস্টেড প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি ডিজিটালভাবে গোল্ডের ইনভেস্ট করতে পারবেন। এটা অনেকটা ব্যাংকিং সিস্টেমের মতো। আপনি জানবেন আপনার কাছে কতটা পরিমাণ গোল্ড আছে, কিন্তু আপনি তা দেখতে পাবেন না। এখানে সুবিধা হলো গোল্ড হারিয়ে যাওয়া বা চুরি হবার ভয় নেই।
এছাড়াও সবথেকে বড় যে সুবিধাটি রয়েছে তা হলো আপনি এখানে মাত্র 100 বা 500 টাকা থেকেও ইনভেস্ট শুরু করতে পারেন। আর এক্ষেত্রে অসুবিধাটা হলো এখানেও আপনাকে 3% জিএসটি বা ভ্যাট দিতে হবে। আর যে প্ল্যাটফর্ম থেকে আপনি গোল্ড নিয়েছেন তাদেরও কিছু পার্সেন্টেজ দিতে হবে। তো এই হলো গোল্ড ইনভেস্টমেন্টের 3টি পদ্ধতি, যেখানে আপনার ভালো লাগে সেখানেই ইনভেস্ট করতে পারেন। নাম্বার 1, স্মল বিজনেস। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি বিখ্যাত উক্তি রয়েছে, সাম পিপল ডাই অ্যাট 25 অ্যান্ড আরেন্ট ব্যারিড আনটিল 75। এর অর্থ অনেক মানুষের 25 বছর বয়সেই বেঁচে থাকার ইচ্ছাটা মরে যায়, যেখানে তাদের শরীরের মৃত্যু হয় 75 বছর বয়সে। অর্থাৎ তারা জীবিত তো থাকে কিন্তু জীবন্ত লাশের মতো। এর কারণ তারা এমন কিছু কাজকে নিজের পেশা বানিয়ে নেয় এবং সারা জীবন ধরে তা করে যায় যে কাজের প্রতি তাদের বিন্দুমাত্র ইন্টারেস্ট বা আগ্রহ নেই। তারা কেবল তাদের পরিবারের কথা ভেবে শত অনিচ্ছা সত্ত্বেও সেই জব করে যায় এবং নিজেকে আর নিজের ভাগ্যকে দোষ দিতে থাকে। তো এই সমস্যার সমাধান কি? কিভাবে আপনি এই ট্র্যাপ থেকে মুক্ত হতে পারেন? আপনাকে যেটা করতে হবে, এই কাজের পাশাপাশি পার্ট টাইম হিসেবে নিজের আগ্রহ অনুযায়ী যে কোনো একটি অফলাইন বা অনলাইন স্মল বিজনেস শুরু করতে হবে। আজকাল মানুষ স্মল বিজনেসের প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড, কারণ এতে টাকা যেমন কম লাগে তেমনি সময়ও অনেক কম লাগে। আমাদের এই চ্যানেলে স্মল বিজনেস আইডিয়ার উপর 4টি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে মোট 28টি আইডিয়া শেয়ার করা হয়েছে। আমরা ডেসক্রিপশনে সেই ভিডিওগুলোর লিংক দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই ভিডিওগুলো থেকে আপনি নিজের জন্য কোনটি পারফেক্ট সেটা খুঁজে বের করতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউবেই স্মল বিজনেস আইডিয়া লিখে সার্চ করলে এই রিলেটেড অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, যা আপনাকে এই ট্র্যাপ থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। আর যখন আপনি স্মল বিজনেসের সাহায্যে মান্থলি 50,000 থেকে 1 লাখ টাকা আর্ন করতে পারবেন, তখন আপনার অপছন্দের কাজটি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ফোকাস আপনার পছন্দের কাজের উপর দিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এসএসএস মোটিভেশনে আপনি এমনই নলেজেবল ফাইন্যান্সিয়াল ভিডিও বিনামূল্যে পেতে থাকবেন। ধন্যবাদ।